আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসটি খুবই স্পেশাল হতে যাচ্ছে তোমাদের জন্য। তো আজকের ক্লাসে মূলত অন্তরীকরণ এবং সমকলনের খুবই বেসিক বিষয়, অর্থাৎ অন্তরীকরণ এবং সমকলনের যে গোড়া আছে অর্থাৎ মূল যে আছে সেখানে আমরা হাত দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এই অন্তরীকরণের মূল বা গোড়াতে হাত দিতে গেলে আমাদের প্রথমে ক্যালকুলাস সম্পর্কে একটু ধারণা নিতে হবে। সো যারা হচ্ছে অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষে আসো গণিত বিভাগে, তাদের কিন্তু হচ্ছে ক্যালকুলাস বই কিন্তু আছে। ক্যালকুলাস 1 আছে ফার্স্ট ইয়ারে এবং ক্যালকুলাস 2 আছে কিন্তু সেকেন্ড ইয়ারে। ঠিক আছে? তো এই ক্যালকুলাসে আগে হাত দিতে হবে, তারপর আমরা ধাপে ধাপে কি পরবর্তীতে চলে যাব। তো দেখো, ক্যালকুলাস অর্থটা কি? ক্যালকুলাস একটা হচ্ছে কি ল্যাটিন শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে কি নুড়ি পাথর। নুড়ি পাথর। ক্যালকুলাসের বাংলা অর্থটা কি? নুড়ি পাথর। ঠিক আছে, এটা একটা ল্যাটিন শব্দ যার বাংলা অর্থ কি নুড়ি পাথর। তো আমি একটা বিষয় বলে নেই, যারা আজকের ক্লাসটি করতেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু খাতা এবং হচ্ছে কি কলম নিয়ে বসবা, অবশ্যই নোট করার জন্য। ঠিক আছে? সো এখনো যদি খাতা কলম না নিয়ে থাকো, তোমরা কিন্তু আমার ভিডিওটা হচ্ছে কি একটু থামিয়ে রেখে কি খাতা এবং কলম নিয়ে বসো, আশা করি অনেকটাই উপকৃত হবা। সো ক্যালকুলাস অর্থ হচ্ছে কি নুড়ি পাথর। ঠিক আছে? তো এই ক্যালকুলাস আবিষ্কারের পিছনে কার অবদান আছে? তোমরা যদি বইয়ে যদি পড়ো ক্যালকুলাস আবিষ্কারের পেছনে একজন বিজ্ঞানীর অবদান আছে, সেটা হচ্ছে কি নিউটন। ঠিক আছে? তাহলে ক্যালকুলাস আবিষ্কারের পেছনে যদি বইতে পড়ো একজন বিজ্ঞানীর নাম আসবে, সেটা হচ্ছে নিউটন। কিন্তু ক্যালকুলাস আবিষ্কারের পেছনে দুইজন বিজ্ঞানীর অবদান আছে। তো সেই দুইজন হচ্ছে আমাদের নিউটন সাহেব তো আসেনি, এর সাথে আরো একজন বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে কি লিবনিস। কি নাম? লিবনিস। তাহলে এই দুইজন বিজ্ঞানী কিন্তু হচ্ছে কি একদম হচ্ছে সমসাময়িক বিজ্ঞানী। ঠিক আছে? সো এই দুইজন বিজ্ঞানীর কিন্তু হচ্ছে অবদান আছে ক্যালকুলাস আবিষ্কারের পিছনে। সো ক্যালকুলাসের কাজটা কি? ক্যালকুলাসের কাজ যদি আমি এক বাক্যে বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো সূক্ষ্ম পরিবর্তন। তাহলে যে কোনো সূক্ষ্ম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলাসটা ব্যবহার করা হয়। এখানে দেখলে যে ক্যালকুলাসের বাংলা হচ্ছে কি নুড়ি পাথর। তো এখানে নুড়ি পাথরটা কি ছোট ছোট যে পাথরগুলো আছে সেগুলোকে কি আমরা নুড়ি পাথর বলে থাকি। সেই নুড়ি পাথর এখানে নাম দেখে কিন্তু বুঝতে পারছো যে ক্যালকুলাসের মূল কাজটা হচ্ছে যে কোনো সূক্ষ্ম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এই ক্যালকুলাস আবিষ্কারের পিছনে দুইজন বিজ্ঞানী আছে, যেটা হচ্ছে নিউটন এবং হচ্ছে কি লিবনিস। তো এই ক্যালকুলাসকে আমরা হচ্ছে দুইটা শাখা আছে, অর্থাৎ ক্যালকুলাসকে আমরা দুইটা ভাবে ভাগ করি। ক্যালকুলাসের হচ্ছে দুইটা শাখা আছে। ঠিক আছে? দুইটা শাখা আছে। তার মধ্যে একটা শাখা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আমি লিখতেছি DIFFERENTIAL, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বাংলা হচ্ছে অন্তরীকরণ। বা এর আরো একটা বাংলা নাম আছে, সেটা হচ্ছে কি ব্যবকলন। ঠিক আছে? আর আরে একটা শাখা হচ্ছে কি ইন্টিগ্রাল ক্যালকুলাস, যার বাংলা হচ্ছে কি সমাকলন। তাহলে ক্যালকুলাসের আমরা দুইটা শাখা পাইলাম, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা এর বাংলা হচ্ছে অন্তরীকরণ বা ব্যবকলন, এবং হচ্ছে কি ইন্টিগ্রাল ক্যালকুলাস, যার বাংলা হচ্ছে কি সমাকলন। তো এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কাজটা কি? এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কাজ হচ্ছে ঢাল নির্ণয় করা। তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কাজটা হচ্ছে কি ঢাল নির্ণয় করা। ঠিক আছে? আর হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস অর্থাৎ সমাকলনের কাজ কি? এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাজ হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয় করা। ঠিক আছে? এটা হচ্ছে কাজ। ঠিক আছে? তো তোমার কাছে মনে হতেই পারে যে ভাইয়া ক্ষেত্রফল নির্ণয় করা তো অনেক সহজ, আমরা পড়ে এসেছি ক্ষেত্রফল নির্ণয় করা অনেক সহজ। তো হ্যাঁ, তোমার কাছে সহজ মনে হতেই পারে, যেমন তোমরা হচ্ছে পড়ে এসেছো, দেখো
বর্গক্ষেত্রের হচ্ছে ক্ষেত্রফল, এরপর হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল, এরপর হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এগুলো কিন্তু হচ্ছে দেখছো এই রেগুলার যে হচ্ছে কি বিষয়গুলো আছে, অর্থাৎ হচ্ছে কি রেগুলার যে হচ্ছে কি চিত্রগুলো আছে, এগুলোর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করে কিন্তু তোমরা হচ্ছে অভ্যস্ত। তোমাকে যদি বলা হয় এই যে আজগুবি টাইপের একটা হচ্ছে কি আজগুবি টাইপের একটা হচ্ছে কি দিলাম যে এটার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো, এই যে চিত্র আছে এটার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো, কিংবা হচ্ছে আজগুবি টাইপের হচ্ছে এরকম যদি দিলাম যে এটার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো যে আজগুবি টাইপের, এখানে দেখো এই আজগুবি টাইপের যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা বা সূত্র তোমার কি জানা আছে? আমার তো মনে হয় তোমার কাছে জানা নাই। সো এই আজগুবি টাইপের যে হচ্ছে কি বস্তু বা হচ্ছে এই চিত্রগুলো দেখতে পাচ্ছ, এই আজগুবি টাইপের বস্তু বা চিত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কিন্তু হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস ব্যবহার করা হয়, অর্থাৎ সমাকলন ব্যবহার করা হয়। ঠিক আছে, সো বুঝতেই পারছো যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের কাজ ঢাল নির্ণয় করা এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাজ হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয় করা। সো এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসকে অনেক সময় কিন্তু হচ্ছে কিভাবে ডাকা হয়, ডিফারেন্সিয়েশন, DIFFERENTIATION। তাহলে ডিফারেনশিয়াল ক্যালকুলাসকে অনেক সময় কিন্তু ডিফারেন্সিয়েশন নামে ডাকা হয়, এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসকে অনেক সময় কিন্তু হচ্ছে ইন্টিগ্রেশন বলা হয়, ইন্টিগ্রেশন বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু হচ্ছে অনেকগুলো নাম পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা অন্তরীকরণ বা ব্যবকলন এটাকে কি ডিফারেন্সিয়েশন বলা হয়, এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসকে বলা হয় ইন্টিগ্রেশন। সো তোমাকে যদি কোনো টিচার বা স্যার বলে যে আগামীকালকে আমি হচ্ছে কি ইন্টিগ্রেশন পড়াবো, তাহলে ইন্টিগ্রেশন পড়ানো মানেই কিন্তু হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা সমাকলন পড়াবে। আবার কোনো স্যার যদি বলে আগামীকালকে তোমাদের আমি হচ্ছে কি ডিফারেন্সিয়েশন পরীক্ষা নেব বা এক্সাম নেব, তাহলে ডিফারেন্সিয়েশন মানেই কিন্তু হচ্ছে কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা হচ্ছে অন্তরীকরণের উপর কিন্তু তোমাদের হচ্ছে কি পরীক্ষা নেবে। ঠিক আছে, সো এখানে কিন্তু আমরা হচ্ছে কি অনেকগুলো নাম কিন্তু পেয়ে গেলাম। তো এখানে দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের হচ্ছে বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের হচ্ছে কি বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ একটা আরেকটার হচ্ছে কি বিপরীত। তাহলে এই কথাটা তোমরা হচ্ছে খুব ভালোভাবে নোট করে নাও যে ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের হচ্ছে কি বিপরীত প্রক্রিয়া। তাহলে এই কথাটা কিন্তু তোমরা খুব ভালোভাবে খাতায় হচ্ছে কি নোট করে নাও যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের হচ্ছে কি বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ হচ্ছে কি এই ডিফারেন্সিয়েশন এবং হচ্ছে ইন্টিগ্রেশনের একটা আরেকটার হচ্ছে কি বিপরীত। ঠিক আছে, তো তাহলে তোমাকে কি করতে হবে, এখানে দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যদি একটা ভালো করে শেখো তাহলে কিন্তু আরেকটা কিন্তু তোমার কাছে খুব ইজি লাগবে, কারণ একটা হচ্ছে আরেকটার হচ্ছে কি বিপরীত। ঠিক আছে, সো আজকের ক্লাসে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সম্পর্কে জানবো, এর নাড়ি ভুড়ি অর্থাৎ এর ভিতরে সহজ কঠিন যত বিষয় আছে সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা হচ্ছে আলোচনা করব, অর্থাৎ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বেসিক আলোচনা করব। ঠিক আছে, তো এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বেসিক আলোচনা করার আগে আমরা এখানে কি শিখলাম দেখো, ক্যালকুলাস যার বাংলা অর্থ হচ্ছে নুড়ি পাথর, এবং যা এই ক্যালকুলাস আবিষ্কারের পেছনে নিউটন এবং লিবনিজ এই দুইটা বিজ্ঞানীর অবদান আছে। ক্যালকুলাসের কাজটা হচ্ছে যে কোনো সূক্ষ্ম পরিবর্তনের ক্ষেত্রে এই ক্যালকুলাসটা ব্যবহার করা হয়। সো তোমরা এগুলো কিন্তু নোট করে নিবা। ঠিক আছে, তো ক্যালকুলাসের দুইটা শাখা আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যার বাংলা হচ্ছে অন্তরীকরণ বা ব্যবকলন, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস যার বাংলা অর্থ হচ্ছে কি সমাকলন। ঠিক আছে, তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আরও একটা নাম আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের আরও একটা নাম আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এই ডিফারেন্সিয়েশনের হচ্ছে মূল কাজ হচ্ছে কি ঢাল নির্ণয় করা, আর হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ইন্টিগ্রেশনের মূল কাজ হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয় করা। সো আর হচ্ছে কি জানলাম এখানে আমরা, ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে কি বিপরীত। সো একটা জানলে আমাদের কিন্তু আরেকটা খুব ভালোভাবে জানা হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা আজকের ক্লাসে ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের খুবই বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বেসিক বিষয়টা বোঝার আগে আমাদের কিছু চিহ্ন সম্পর্কে ধারণা থাকতে হবে। ঠিক আছে, সো সেই চিহ্ন সম্পর্কে যদি বেসিক বিষয়গুলো আমরা না জানি তাহলে কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের বেসিক ক্লাসই বুঝতে পারবো না। সো এখন আমরা কি করব,
এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস বুঝতে গেলে আমাদের কিছু চিহ্ন জানতে হবে। সো সেই চিহ্নগুলো সম্পর্কে আমরা জানবো, তারপরে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের একদম বেসিকে চলে যাবো। ঠিক আছে, তো চলো আমরা কিছু মৌলিক যে বিষয়গুলো আছে মৌলিক বিষয়গুলো জানার চেষ্টা করি। তাহলে দেখো এখানে আমরা প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কি ভেরিয়েবল বা কি চলক। তো ভেরিয়েবল বা চলকটা কি? ভেরিয়েবল বা চলক কি? যেটা যে মোটরসাইকেল চালায় সেটা কি চলক? সে কিন্তু চলক না। সো ভেরিয়েবল বা চলকটা হচ্ছে কি পরিবর্তিত রাশি, পরিবর্তিত রাশি, অর্থাৎ যার মান কি পরিবর্তন হতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমি ধরলাম যে এই যে আমার হাতে একটা কলম দেখতে পাচ্ছ। সো এই কলমের দাম কি ধরলাম, যে ধরি একটি কলমের দাম হচ্ছে কি, অর্থাৎ এই কলমের দাম হচ্ছে কি x টাকা। তাহলে এই কলমের দাম যে আমি x টাকা ধরলাম, তাহলে এই কলমের দাম x টাকা অর্থ কি এই কলমের মান কি 5 টাকা হতে পারে, 10 টাকাও কিন্তু হতে পারে, সেটা কিন্তু আমার জানা নেই। আমি কিন্তু ধরে নিছি এই কলমের দাম হচ্ছে কি, আমার হাতে যে কলম দেখতে পাচ্ছি এই কলমের দাম হচ্ছে কি x টাকা। তাহলে x টাকা অর্থ কি, x টাকা অর্থ হচ্ছে কি এটা কি পরিবর্তিত রাশি, এর মান 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, সেটা কিন্তু আমি জানি না। ঠিক আছে, তো এই চলক হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি স্বাধীন চলক, আর একটা হচ্ছে কি অধীন চলক। ঠিক আছে, তো আমি যদি উদাহরণ হিসেবে একটা হচ্ছে ফাংশন লিখি যে y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু x প্লাস হচ্ছে কি 8, তাহলে আমি একটা ফাংশন লিখলাম y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু এক্স প্লাস কি 8, তাহলে এই একটা ফাংশন নিলাম। তাহলে আমরা যে দেখলাম যে চলক হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্বাধীন চলক, একটা হচ্ছে অধীন চলক। তাহলে এখানে দেখো y সমানও কিন্তু যা f অফ x সমানও তাই, এরপর হচ্ছে এক্স প্লাস 8 সমানও কিন্তু তাই, কারণ হচ্ছে এই তিনটার মাঝে কি হচ্ছে সমান চিহ্ন দেওয়া আছে, এই জন্য কি এই তিনটাই হচ্ছে কি সমান। তো এখানে দেখো এক্স এর মান কিন্তু আমরা যে কোনো কিছুই বসাতে পারি, এক্স এর মান কিন্তু আমরা হচ্ছে যে কোনো কিছুই কিন্তু বসাতে পারি। তো তার মানে এর মান কিন্তু স্বাধীন, এর মান হচ্ছে 2 বসাতে পারি, 3 বসাতে পারি, 5 বসাতে পারি। তো সেক্ষেত্রে এর মানটা কিন্তু স্বাধীন, আমরা এক্স এর মান যে কোনো কিছু বসাতে পারি, সেজন্য এই এক্সটা কি হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলক। ঠিক আছে, তাহলে এক্সটা কি হচ্ছে স্বাধীন চলক। এই এক্স এর মান যদি আমি হচ্ছে এখানে ধরলাম হচ্ছে এক্স এর মান আমি হচ্ছে 5 বসালাম, কিংবা হচ্ছে কি 2 বসালাম, তাহলে এক্স এর মান যদি আমি যে কোনো কিছু বসাতে পারি, এখান থেকে যদি এক্স এর মান আমি হচ্ছে 2 বসাই, তাহলে এক্স এর মান যদি এখানে 2 বসাই, 2 প্লাস হচ্ছে 8, তাহলে কিন্তু 2 প্লাস হচ্ছে 8 এখানে কিন্তু 10 হয়ে যাচ্ছে মান। ঠিক আছে, তাহলে এক্স এর মান 2 বসানোর ফলে এখানে মান কিন্তু হয়ে যাচ্ছে 10, কিন্তু আমি এখানে ওয়াই এর মান ওয়াই ইকুয়াল টু কিন্তু এমনি মন করালে এখানে লিখতে পাচ্ছি না 5, কারণ হচ্ছে এখানে এক্স এর মান 2 বসানোর ফলে কিন্তু এক্স এর মান এখানে কিন্তু ওয়াই এর মান হচ্ছে কিন্তু 10, এই যে এক্স প্লাস 8 সমান যা ওয়াই সমান কিন্তু তাই। তার মানে এক্স প্লাস 8 সমান আমরা পাইলাম হচ্ছে কত, এখানে যোগ করে হচ্ছে 10, এক্স এর মান 2 বসে, তাহলে ওয়াই এর মান কিন্তু আমি 5 লিখতে পারবো না, কারণ এখানে ওয়াই এর মান হচ্ছে 10, এক্স এর মান 2 বসে। তো সেজন্য এই ওয়াই এর মানটা হচ্ছে এক্স এর মানের উপর হচ্ছে কি নির্ভরশীল, সেজন্য এটাকে আমরা ওয়াই কে বলবো আমরা কি, ওয়াই কে বলবো আমরা হচ্ছে কি অধীন চলক, অধীন চলক। ঠিক আছে, ওয়াই কে কিন্তু আমরা হচ্ছে বলবো কি অধীন চলক, কারণ ওয়াই এর মানটা হচ্ছে এক্স এর মানের উপর নির্ভরশীল। সো এখানে আমরা যদি ধরি হচ্ছে 5, তাহলে এক্স এর মান এখানে 5 বসালে 5 আর হচ্ছে 8 যোগ করলে কত হচ্ছে 13। তো এখানে আমরা ওয়াই এর মান কিন্তু আমরা 10 কিংবা 9 কিন্তু বসাতে পারবো না, কারণ ওয়াই এর মান কিন্তু 13ই হবে, কিন্তু এক্স এর মান আমরা যে কোনোভাবে পরিবর্তন করতে পারবো, সেজন্য এক্স হচ্ছে কি স্বাধীন চলক, আর এক্স এর মানের উপর কিন্তু ওয়াই এর মানটা নির্ভরশীল, সেজন্য ওয়াই হচ্ছে কি অধীন চলক। তাহলে এখন একটু খেয়াল করো তো, এখানে এই যে পুরোটা অর্থাৎ এই যে গোটাটা এফ অফ এক্স যে আছে এটা ইকুয়াল টু ওয়াই না, তাহলে এটাও ইকুয়াল টু কিন্তু হচ্ছে ওয়াই, তাহলে এই যে পুরোটা অর্থাৎ এই গোটাটা এটাও কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি অধীন চলক। ঠিক আছে, যেহেতু হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আমি কিন্তু এই ভিতরের এক্স এর কথা বলতেছি না, আমি পুরোটা গোটাটা মিলে বলতেছি এফ অফ এক্স এর কথা, তাহলে এই পুরোটা কিন্তু হচ্ছে একটা অধীন চলক। ঠিক আছে, কিন্তু এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক। আবার দেখো এই যে পুরো মানটা আছে, এই পুরো মানটাও কিন্তু হচ্ছে একটা হচ্ছে অধীন চলক, অর্থাৎ ওয়াই সমানও যা এক্স প্লাস 8 সমানও কিন্তু তাই। তার মানে এই যে পুরো মানটা এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা হচ্ছে কি অধীন চলক। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি বুঝলাম যে এক্স এখানে হচ্ছে একটা স্বাধীন চলক, কারণ হচ্ছে এক্স এর মান আমরা যে কোনো কিছু বসাতে পারি। ঠিক আছে, আর হচ্ছে ওয়াই হচ্ছে কি অধীন চলক, কারণ
ওয়াই এর মান হচ্ছে এক্স এর মানের উপর নির্ভরশীল। এক্স এর মান আমরা যে কোনো 2, 4, 5 বসায় কিন্তু এখানে করতে পারবো, কিন্তু ওয়াই এর মান যে কোনো কিছু বসাতে পারবো না, কারণ ওয়াই এর মানটা হচ্ছে এক্স এর মানের উপর নির্ভরশীল। তাহলে এক্স এর মান যে কোনো কিছু করে একটা মান পাবো, সেটাই হবে ওয়াই এর মান। সো ওয়াই হচ্ছে কি অধীন চলক। আর এই পুরোটা দেখো তো এফ অফ এক্স সমান হচ্ছে ওয়াই, তাহলে এই পুরোটা অর্থাৎ এই গোটাটা কিন্তু একটা অধীন চলক হবে, যেহেতু ওয়াই অধীন চলক। এরপর দেখো এই পুরোটা এটাও কিন্তু একটা হচ্ছে কি অধীন চলক। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা হচ্ছে প্রশ্ন করতেছি, যেমন হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে কি 4, এই একটা মান দিলাম। এই মানটা হচ্ছে কি এই পুরোটা অর্থাৎ এই গোটাটা হচ্ছে স্বাধীন চলক নাকি অধীন চলক? অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবো। তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে কি 4 এই পুরোটা অর্থাৎ এই গোটাতে একটা স্বাধীন চলক নাকি হচ্ছে অধীন চলক? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে দেখো এখন আমরা হচ্ছে ফাংশন সম্পর্কে জানবো। তো ফাংশনটা কি? ফাংশন হচ্ছে কি 2 বা ততোধিক চলকের মধ্য সম্পর্ক। তাহলে ফাংশনটা আমরা কি জানলাম? 2 বা তার অধিক চলকের মধ্যে কি সম্পর্ক। তো এই সম্পর্কটা কিন্তু হচ্ছে অবৈধ হওয়া যাবে না, অর্থাৎ বৈধ সম্পর্ক হতে হবে। ঠিক আছে, তো বৈধ সম্পর্কটা যেমন কি, যেমন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু রুট ওভার হচ্ছে কি এক্স। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমরা হচ্ছে -6 ধরি, তাহলে কিন্তু এটা হবে না, কারণ এটা হচ্ছে রুটের ভিতরে কিন্তু হচ্ছে মাইনাস থাকতে পারে না। তো এটা কিন্তু হচ্ছে বৈধ হলো না। ঠিক আছে, তো 2 বা ততোধিক চলকের মধ্যে কিন্তু সম্পর্ক হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 2 বা ততোধিক চলকের মধ্যে কি সংজ্ঞায়িত সম্পর্ক, সংজ্ঞায়িত সম্পর্ক। ঠিক আছে, তাহলে ফাংশনটা কি জানলাম আমরা? 2 বা ততোধিক চলকের মধ্যে কি সংজ্ঞায়িত সম্পর্ক, মানে কি বৈধ একটা সম্পর্ক লাগবে। ঠিক আছে, তো ফাংশন সম্পর্কে আশা করি বুঝতে পারছো। তো এরপরে আমরা জানবো হচ্ছে কি টেন্স টু। ঠিক আছে, আমরা কিন্তু হচ্ছে অনেক সময় কিন্তু হচ্ছে দেখে থাকি যে এইরকম একটা চিহ্ন। ঠিক আছে, এইরকম একটা কিন্তু চিহ্ন দেখে থাকি। তো এটাকে আমরা হচ্ছে অনেক সময় অনেকে হচ্ছে অ্যারো বলে থাকি, কিন্তু এটা কিন্তু অ্যারো না। ঠিক আছে, যেমন তোমরা অঙ্ক করার সময় অনেক সময় দেখবা যে লিমিট এখানে দেওয়া আছে এইচ ট্যাংস টু কি 0, তার এরপর হচ্ছে বিভিন্ন মান দেওয়া আছে। তো এখানে কিন্তু লিমিট এইচ ট্যাংস টু 0, এই যে ট্যাংস টু আমরা পড়ি এটাই সে হচ্ছে ট্যাংস টু, এটাকে কিন্তু হচ্ছে কি অ্যারো বলা যাবে না। ঠিক আছে, তো তোমরা এটার দিকে একটু সতর্ক থাকবে যে তোমরা এটাকে কিন্তু অ্যারো বলতে পারবে না, তোমরা এটাকে বলবো কি ট্যান্স টু। তাহলে এটার হচ্ছে নাম কি ট্যান্স টু, TENDS, ট্যান্স টু, যার বাংলা হচ্ছে কি নিকটতর। ঠিক আছে, যার বাংলা অর্থ হচ্ছে কি নিকটতর। তাহলে এটাকে আমরা কি পড়বো? ট্যান্স টু। ঠিক আছে, তো তোমাকে যদি আমি একটা হচ্ছে প্রশ্ন করি যে বলো তো x ইকুয়াল টু 3 মানে কি? তুমি বলবা এ ভাই এটা একটা হচ্ছে কোনো প্রশ্ন হইলো? আপনি এটা একটা প্রশ্ন করলেন, x ইকুয়াল টু 3 মানে কি? তো x ইকুয়াল টু 3 মানে হলো x এর মান শুধুমাত্র 3 হবে। ঠিক আছে, x ইকুয়াল টু 3 মানে কি x এর মান হচ্ছে এখানে কি শুধুমাত্রই 3, একটাই মান আছে x এর, সেটা হচ্ছে কি 3। তো তোমাকে যদি বলি যে x ট্যাংস টু 3 এটা মানে কি? তাহলে x ট্যাংস টু 3 এটা মানে হলো এই যে x এর মান কখনোই 3 হবে না। তাহলে x ট্যাংস টু 3 অর্থ হলো x এর মান কখনোই 3 হবে না, কিন্তু 3 এর কাছাকাছি যত মান আছে সব মান সম্ভব, অর্থাৎ x এর এখানে কিন্তু অসংখ্য মান আছে। তাহলে x ট্যাংস টু 3 অর্থ হলো কি যে x এর মান কখনোই 3 হবে না। তাহলে এগুলো কিন্তু তোমরা হচ্ছে অবশ্যই নোট করে রাখবা। তাহলে x ট্যাংস টু 3 অর্থ হলো কি x এর মান কখনোই 3 হবে না, কিন্তু 3 এর কাছাকাছি যত মান আছে সব হইতে পারে। তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমরা হচ্ছে খুবই মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো x ট্যাংস টু 0 মানে আমরা এখানে দেখলাম x ইকুয়াল টু 3,
তার মানে এক্স এর মান শুধু একটাই আছে, তার মানে এক্স এর মান শুধুমাত্র একটা, সেটা হচ্ছে কি 3। কিন্তু এক্স টেন্ডস টু 0 কথাটি যদি কোথাও দেওয়া থাকে তার অর্থ হলো এক্স এর মান কখনোই 3 হবে না, 3 হবেই না, কখনোই না। কিন্তু 3 এর কাছাকাছি যত মান আছে, 3 এর কাছাকাছি যত মান আছে সব মান কিন্তু হতে পারে। তার মানে এক্স টেন্ডস টু 3 মানে এক্স এর অসংখ্য মান হতে পারে, কিন্তু 3 হবে না। 3 বাদ দে, 3 বাদ দিয়ে এক্স এর, অর্থাৎ 3 বাদ দে, 3 এর কাছাকাছি যত মান আছে সব কিন্তু হবে। যেমন আমি যদি হচ্ছে উদাহরণ হিসেবে এখানে লিখি যে এক্স এর মান তাহলে কি হতে পারে, যে 3.00001, তাহলে এটা হতে পারে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই হতে পারে, কারণ এক্স এর মান 3 হবে না, কিন্তু 3 এর কাছাকাছি সব মান হতে পারে। তার মানে কি, এখানে দেখো এক্স এর মান কিন্তু এখানে 3 এর খুবই কাছাকাছি মান। তুমি যদি বলো যে 3.00000 এরপর হচ্ছে 5 দিব, তুমি যদি বলো এটা হতে পারে, হ্যাঁ অবশ্যই হতে পারে, কারণ এই মানটা কিন্তু 3 এর খুবই কাছাকাছি কাছাকাছি, ঠিক আছে। তো তুমি যদি বলো 3.0000000 এরপর কি 1, তাহলে এই মানটা হতে পারে? আমি বলবো হ্যাঁ, এই মানটাও কিন্তু হতে পারে, কারণ এটা কিন্তু 3 এর খুবই কাছাকাছি একটা মান, ঠিক আছে। তো এভাবে অসংখ্য মান কিন্তু এভাবে হতে পারে, ঠিক আছে। তো অসংখ্য, এখানে একটা কথা বলে নিই আমি যে এখানে অসংখ্য বোঝাতে ডট 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 দিলাম। তো আমরা কিন্তু অনেক সময় হচ্ছে কি ধারা পড়ছি যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস, এরপর কিন্তু আমরা হচ্ছে অনেক সময় দিয়ে যে হচ্ছে ডট 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 এভাবে দিয়ে থাকি, ঠিক আছে। তো আমরা কিন্তু এভাবে দেব না, আমাদের হচ্ছে প্রপার যে নিয়ম বা সঠিক যে নিয়মটা সেটা হচ্ছে যখন হচ্ছে কোনো বিষয় চলমান থাকবে তখন আমরা কি এই যে গুণে গুণে হচ্ছে কি, যেমন দিলাম হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এরপর প্লাস চলমান থাকবে এভাবে। তাহলে এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা কি করব, এভাবে 1টা 2টা 3টা, এই 3টা গুণে গুণে কিন্তু ফোঁটা দেব, তাহলে কিন্তু বোঝা যাবে এটা চলমান। তো আমরা যদি আরও যদি দিতে চাই তাহলে একটু গ্যাপ দেব, অর্থাৎ একটু ফাঁকা দিয়ে আবার হচ্ছে ইনকে কি এরকম হচ্ছে কি এরকম 1টা 2টা 3টা হচ্ছে ফোঁটা দেব। এভাবে এভাবে কিন্তু মোটামুটি 2বার দিলেই কিন্তু হচ্ছে বোঝা যায় যে এই বিষয়টা হচ্ছে চলমান, ঠিক আছে। তো এখানে কি করব, আমরা প্রপার যে নিয়মটা সেটা হচ্ছে কি গুনে গুনে 3টা ফোঁটা দেব, এরপর আরও যদি দিতে চাই একটু গ্যাপ দিয়ে অর্থাৎ একটু ফাঁকা দিয়ে আবার হচ্ছে কি 3টা গুনে গুনে ফোঁটা দেব। তো এটা কিন্তু একদম হচ্ছে প্রপার নিয়ম। তো এইভাবে যে ডট ডট একবারে দিব এটা কিন্তু প্রপার নিয়ম না, এটা কিন্তু একদম হচ্ছে কি প্রপার নিয়ম, ঠিক আছে। তো এই বিষয়টার দিকে তোমরা হচ্ছে খেয়াল রাখবা। তো আবার অনেকে এখানে বলতে পারো যে এখানে আসি আবার, তো এটা হচ্ছে কি টপিকের বাইরের আলোচনা, অনেক হঠাৎ করে মনে হলো তাই হচ্ছে কি বলে দিলাম। তো এখানে দেখো, এখানে এক্স এর মান 3.00001 3.00005 এরকম হতে পারে। তাহলে অনেকে বলতে পারে যে ভাইয়া এক্স এর মান কি এখানে হচ্ছে কি, এক্স এর মান কি 2.99999999, এটা হতে পারে না? আমি বলবো হ্যাঁ অবশ্যই হতে পারে, কারণ এই মানটা কিন্তু 3 এর খুবই কাছাকাছি মান, ঠিক আছে। সো এই মানটাও কিন্তু হতে পারে। কেউ যদি আবার বলে যে 2.99999999 এরপর হচ্ছে 7, কেউ যদি বলে ভাইয়া এক্স এর মান কি এখানে এটা হবে না? আমি বলবো অবশ্যই হবে, কারণ হচ্ছে কি যে দেখো এখানে বলছে কি এক্স ট্যাঙ্কস টু 0, এর মানে হচ্ছে এই ট্যাঙ্কস টু মানে কি এক্স এর মান কখনোই 3 হবে না, কিন্তু 3 এর কাছাকাছি যত মান আছে সব মান কিন্তু হতে পারে। তার মানে এই 3.0000001 এরপর হচ্ছে 2.99999 কিংবা 2.99997 কিংবা 8, এরকম যত মান আছে 3 এর কাছাকাছি সব মান কিন্তু হচ্ছে এখানে কি হতে পারে। তাহলে এখানে আমরা কি জানলাম যে x ইকুয়াল টু 3 যখন থাকবে কিংবা x ইকুয়াল টু ধরো হচ্ছে 5 আছে, তাহলে এখানে দেখো x ইকুয়াল টু ধরলাম হচ্ছে 5 আছে, তার মানে কি এখানে x এর মান শুধুমাত্রই একটা, সেটা হচ্ছে কি 5। তাহলে শুধুমাত্র একটা মান আছে, সেটাই হচ্ছে কি 5। আর যখন হচ্ছে x ট্যাঙ্কস টু যখন হচ্ছে এখানে দেখো 3 আছে, তার মানে কি এখানে x এর মান কখনোই 3 হবে না, কিন্তু 3 এর কাছাকাছি যত মান আছে সকল মান হতে পারে। তাহলে এখানে দেখলাম x ইকুয়াল টু 3, অর্থ কি x এর হচ্ছে একটা মান আছে সেটা হচ্ছে কি 3, আর x ট্যাঙ্কস টু যখন 3 থাকবে তখন হচ্ছে x এর অসংখ্য মান আছে কিন্তু 3 হবে না, 3 বাদ দে সকল মান হতে পারে 3 এর কাছাকাছি, ঠিক আছে। এরকম দেখো অসংখ্য মান কিন্তু হতে পারে। তো যখন এরপর থেকে তোমরা হচ্ছে কি ইকুয়াল টু দেখবা কোনো এর সাথে যে x ইকুয়াল টু ধরো 7 দেওয়া আছে, আরেক জায়গায় দেখতে পাচ্ছি x ইকুয়াল টু x ট্যাঙ্কস টু দেওয়া আছে হচ্ছে কত
4 দেওয়া আছে কিংবা হচ্ছে 2 দেওয়া আছে, তাহলে অবশ্যই কিন্তু এই দুইটার তাৎপর্য তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পারবা যে এটা দ্বারা কি বোঝাচ্ছে এবং হচ্ছে কি এটা দ্বারা হচ্ছে কি বোঝাচ্ছে। সো এই বিষয়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যে টেন্স টু এটা কিভাবে ব্যবহার করা হয়। তাহলে দেখো এখানে টেন্স টু হচ্ছে কি 3 হবে না, 3 এর কাছাকাছি সকল মান হতে পারে। আমি কিন্তু বারবার বোঝাচ্ছি কারণ এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ, অনেকেই হয়তো এই বিষয়টা এর আগে কখনো শোনেও নাই। ঠিক আছে, সেই বিষয়টা খুবই ভালো করে নোট করবা। আশা করি এই ইকুয়াল চিহ্ন এবং হচ্ছে টেন্স টু চিহ্ন কি তোমরা হচ্ছে কোথায় কেমনভাবে ব্যবহার করা হয় অবশ্যই কিন্তু বুঝতে পারছো। তাহলে দেখেন এখন আমরা হচ্ছে এই চিহ্নটা নিয়ে একটু জানার চেষ্টা করব। তো এই চিহ্নটার নাম কি হয়? এই চিহ্নটার নাম হচ্ছে ডেল্টা, DELTA, ডেল্টা, বা হচ্ছে অনেকে এটাকে কি বলে ডেল। তাহলে এর হচ্ছে দুইটা নাম আছে, একটা হচ্ছে কি ডেল্টা আর একটা হচ্ছে কি ডেল। আমরা যে কোনো নামে কিন্তু এটাকে ডাকতে পারি। ঠিক আছে, তো এটার হচ্ছে কাজ কি? এর কাজ হচ্ছে পরিবর্তন প্রকাশ করতে ব্যবহার করা হয়। এই ডেল্টা বা ডেলকে পরিবর্তন প্রকাশ করতে ব্যবহার করা হয় অর্থাৎ ব্যবহার করি। তাহলে পরিবর্তন প্রকাশ করতে কিন্তু এই ডেল বা হচ্ছে কি ডেল্টা হচ্ছে কি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমি যদি একটা লিখি যে হচ্ছে ডেল এক্স বা হচ্ছে এভাবে লিখি হচ্ছে কি ডেল এক্স। ঠিক আছে, তাহলে এটা মানে কি বোঝাবে? এটা মানে বোঝাবে হচ্ছে এক্স এর হচ্ছে কি পরিবর্তন। তাহলে এক্স এর কতটুকু পরিবর্তন হয়েছে সেটাই কিন্তু এখানে বোঝাবে। অর্থাৎ ডেল এক্স বা ডেল্টা এক্স যাই বলি না কেন, তাহলে এখানে কি বোঝাবে? এক্স এর কতটুকু পরিবর্তন হয়েছে সেটাই কিন্তু হচ্ছে এখানে বোঝাবে। তাহলে ডেল এক্স বা ডেল্টা এক্স এটা অর্থ হচ্ছে কি এক্স এর পরিবর্তন, অর্থাৎ এক্স এর কতটুকু পরিবর্তন হয়েছে সেটা কিন্তু বোঝাবে। সো আমি যদি এখানে লিখি যে ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে কি 4, তাহলে এটা যদি লিখি এটার অর্থ হচ্ছে কি, এটার অর্থ হচ্ছে এক্স এর পরিবর্তন 4। তাহলে ডেল এক্স ইকুয়াল টু 4 অর্থ হলো এক্স এর পরিবর্তন কত হবে? 4 হবে। তাহলে এটা যদি আমি লিখি যে ডেল এক্স ট্যাঙ্কস টু হচ্ছে কি 0, তাহলে এটা অর্থ কি? তাহলে ডেল এক্স ট্যাঙ্কস টু 0 কি হবে? এখানে দেখলাম ডেল এক্স ইকুয়াল টু 4 অর্থ হচ্ছে কি এক্স এর পরিবর্তন হচ্ছে কি 4 অর্থাৎ 4। আর এখানে ডেল এক্স ট্যাঙ্কস টু 0 যখন আমি লিখেছি তাহলে এটার অর্থ কি হবে? যে এটার অর্থ হবে এক্স এর পরিবর্তন শূন্যের কাছাকাছি। ঠিক আছে, তাহলে ডেল এক্স ট্যাঙ্কস টু 0 এটা অর্থ হবে কি এক্স এর পরিবর্তন শূন্যের কাছাকাছি। তো এটাকে আমরা হচ্ছে কি নাম দিতে পারি, যে হচ্ছে কি সূক্ষ্ম পরিবর্তন, বা আরো একটা হচ্ছে নাম হয় সেটা হচ্ছে কি ক্ষুদ্র পরিবর্তন। ঠিক আছে, তাহলে ডেল এক্স ট্যাঙ্কস টু 0, তাহলে এখানে আমরা একটু আগে শিখলাম যে এখানে ট্যাঙ্কস টু থাকলে কি এর মান 0 হবে না, কিন্তু 0 এর খুবই কাছাকাছি, মানে খুবই কাছাকাছি একটা মান হবে। ঠিক আছে, তো এখানে ডেল এক্স ট্যাঙ্কস টু 0 এটা হচ্ছে সূক্ষ্ম পরিবর্তন বা হচ্ছে কি ক্ষুদ্র পরিবর্তন। তো এটা একবার হচ্ছে নিউটনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নিউটন সাহেব যে ডেল এক্স ট্যাঙ্কস টু 0 এটা যে সূক্ষ্ম বা ক্ষুদ্র পরিবর্তন হয়েছে এটা কতটুকু ক্ষুদ্র তো একটা লিমিট আছে না, যে কতটুকু, যে এতটুকু, যে ক্ষুদ্রটা একটা লিমিট আছে, কতটুকু ক্ষুদ্র। তো নিউটন সাহেব কিন্তু তখন খুবই মজার একটা অ্যান্সার দিয়েছিলেন। সেই অ্যান্সারটা হচ্ছে কি যে আপনি যতটুকু ক্ষুদ্র ভাবতে পারেন এটা তার থেকেও ক্ষুদ্র। বিষয়টা বুঝতে পারছেন যে ডেল এক্স ট্যাঙ্কস টু 0, এখানে ডেল এক্স ট্যাঙ্কস টু 0 অর্থ কি যে এক্স এর হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন এখানে। ঠিক আছে, তো নিউটনকে একবার বলা হলো যে নিউটন সাহেব এই যে ক্ষুদ্র পরিবর্তন বা সূক্ষ্ম পরিবর্তন এটা কতটুকু ক্ষুদ্র, তো নিউটন সাহেব তখন বলছিল যে আপনি যতটুকু ক্ষুদ্র ভাবতে পারেন এটা তার থেকেও ক্ষুদ্র। তো আমি বললাম যে নিউটন সাহেব দেখেন তো এটা এক্স এর পরিবর্তন হয়েছে, এখানে 0 এটার পরিবর্তন হয়েছে, তাহলে
কতটুকু পরিবর্তন হয়েছে দেখেন তো, 0.0000000000001। আমি হাঁপায় গেছি। তো এখানে অনেকগুলো জিরো দেওয়ার পর 1 দিলাম। তখন আমি নিউটন সাহেবকে জিজ্ঞেস করা হলো, নিউটন সাহেব দেখেন তো এটা কি হয়েছে? নিউটন সাহেব বলতেছে না হয়নি, এটা আরো বড় করতে হবে। তাহলে দেখলাম যে 0.0000000000000000001 দিলাম। তাহলে বলা হলো যে নিউটন সাহেব দেখেন তো এই যে ক্ষুদ্র পরিবর্তনটা এটা কি হয়েছে? এতটুকু পরিবর্তন। নিউটন সাহেব বলতেছে না হয়নি, তুমি আরো ছোট করতে হবে এটাকে। তো এখানে 1 এর এখানে কি আরো 0 দিলাম, যে 0.0000000 দেওয়ার পর নিউটন সাহেবকে শেষে হচ্ছে 1 দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে নিউটন সাহেবকে বললাম দেখেন তো নিউটন সাহেব এটা হয়েছে কিনা। নিউটন সাহেব বলতেছে না এটা হয়নি, এটাকে আরো ক্ষুদ্র করতে হবে। তাহলে কি বুঝতেছেন এখানে? এখান থেকে বুঝলেন যে এখানে এক্স এর পরিবর্তন যে ক্ষুদ্র বা সূক্ষ্ম পরিবর্তন, এই সূক্ষ্ম পরিবর্তনটা কতটুকু ক্ষুদ্র। তাহলে নিউটন সাহেব বলছে যে আপনি যতটা ক্ষুদ্র ভাবতে পারেন এটা তার থেকেও ক্ষুদ্র। তাহলে এই ক্ষুদ্র পরিবর্তনটা, এরপর যদি আমি 0.0000001 দেই, তাহলে এখন যদি বলি যে নিউটন সাহেব দেখেন তো ক্ষুদ্র পরিবর্তন যেখানে হয়েছে এখানে কি এতটুকু ক্ষুদ্র পরিবর্তন, এই যে এখান থেকে শুরু এখানে এতটুকু পরিবর্তন। নিউটন সাহেব বলতেছে না এটাকে আরো ক্ষুদ্র করতে হবে। তার মানে ভাবা যায় বিষয়টা কতটা ক্ষুদ্র। ঠিক আছে, তো এখানে যদি 0 দেওয়ার পরে, এখানে যদি হচ্ছে 0 দেওয়ার পরে, এখানে 0 দেওয়ার পরে এখানে যদি 1 লক্ষটা এভাবে শূন্য দেওয়ার পর যদি 1 দেওয়া হয়, তাহলে মানটা অনেক ছোট হয়ে গেল না? অনেক অনেক গুণে কিন্তু ছোট হয়ে গেল। তাহলে ওই মানটাকে আপনি কি এই যে এই পরিবর্তন যে হয়েছে সেটা হচ্ছে কি, সেটা হিসেবে ভাবতে পারেন যে এতটুকু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এই মানটা এত ক্ষুদ্র পরিবর্তন যে 0 পরে হচ্ছে 1 লক্ষটা শূন্য দেওয়ার পর যদি 1 দেন, এই অনেক যে ছোট যে মানটা পাওয়া যায় সেই রকম একটা পরিবর্তন চিন্তা করতে পারেন। সো বুঝতেই পারছেন যে এই মানটা কত কত ক্ষুদ্র, কত কত ক্ষুদ্র পরিবর্তনটা হয়েছে। ঠিক আছে, খুবই কিন্তু ক্ষুদ্র পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো নিউটন সাহেব এরকমই মজার অ্যান্সার দিয়েছিলেন যে আপনি যতটুকু ক্ষুদ্র ভাবতে পারেন এটা তার থেকেও ক্ষুদ্র পরিবর্তন। সো আশা করি যে কতটুকু ক্ষুদ্র পরিবর্তন কিছুটা হলেও কি আন্দাজ করতে পারছেন। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে কি করব, অন্তরীকরণের যে হচ্ছে বেসিক আছে এই বেসিককে চলে যাব। এতক্ষণে আমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে চিহ্ন এবং খুবই মৌলিক যে বিষয়গুলো, সে মৌলিক বিষয়গুলো জানলাম। এখন আমরা অন্তরীকরণের ধীরে ধীরে কি বেসিকে প্রবেশ করব। তো চলুন আমরা হচ্ছে অন্তরীকরণের বেসিকটা শুরু করে দিই। তাহলে দেখো এখন আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনের হচ্ছে বেসিক অর্থাৎ অন্তরীকরণের যে বেসিক বিষয় আছে এই বেসিক বিষয়টাতে প্রবেশ করলাম। ঠিক আছে, তো এখানে এই বেসিক বিষয়ে আমাদের প্রথমেই জানতে হবে কি অপারেটর সম্পর্কে, OPERATOR অপারেটর সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। তো অপারেটরটা কি, যা অপারেট করে। ঠিক আছে, সেটাই হচ্ছে কি অপারেটর। অর্থাৎ অপারেটর যে আছে এটার হচ্ছে নিজের কোনো ভ্যালু নেই, নিজের কোনো ভ্যালু নাই, কিন্তু কোনো মানকে পরিবর্তন করতে পারে। ঠিক আছে, তাহলে অপারেটরটা কি, যা হচ্ছে অপারেট করে অর্থাৎ এর নিজের কোনো ভ্যালু নাই বা নিজের কোনো মান নাই, কিন্তু কোনো মানকে কিন্তু হচ্ছে কি পরিবর্তন করতে পারে। যেমন আমি একটা যদি হচ্ছে লিখি যে সাইন, যদি বলি সাইন, তো কি হলো, এটা কিন্তু কিছুই হলো না। ঠিক আছে, কিন্তু এই সাইনকে যদি আমি হচ্ছে দেখো 30 ডিগ্রি উপরে যদি কাজ করায় তাহলে কিন্তু এর মান হবে কিন্তু হচ্ছে হাফ। তাহলে দেখো এখানে সাইনের কিন্তু নিজস্ব কোনো কিন্তু ভ্যালু নাই বা মান নাই, কিন্তু এই সাইনকে যখন 30 ডিগ্রির উপরে আমি হচ্ছে কাজ করাইছি তখন এর মানটা কিন্তু হয়েছে হচ্ছে হাফ। তার মানে এই যে সাইনটা আমরা হচ্ছে পাইলাম, এই সাইনটা হচ্ছে কি একটা হচ্ছে কি অপারেটর। এই সাইনটা কিন্তু একটা হচ্ছে কি অপারেটর, অর্থাৎ এই সাইনের নিজস্ব কিন্তু কোনো মান নাই, কিন্তু 30 ডিগ্রির উপর যখন আমরা কাজ করাইছি তখন এর মানটা কিন্তু পাইছি হাফ। সেজন্য এর নিজের কোনো ভ্যালু নাই, কিন্তু কোনো মানকে কিন্তু পরিবর্তন করতে পারে। ঠিক আছে, তাহলে এরকম আরো যদি আমি লিখি যে আমি 10 ভিত্তিক হচ্ছে কি লগ লিখলাম, এর ওপর দিলাম কি 10⁻⁴, হচ্ছে কি 4, তাহলে এর মান আমি কিন্তু পাইলাম হচ্ছে কি 4। ঠিক আছে, তাহলে দেখো এখানে
10⁴ এর ওপর আমি হচ্ছে 10 ভিত্তিক লক, এই যে 10 ভিত্তিক যে লকটা আছে এটাকে কিন্তু এই 10 ভিত্তিক লক হচ্ছে কি অপারেট কাজ করাচ্ছি, ঠিক আছে, অপারেটর হিসেবে। তাহলে এই 10⁴ এর উপর যদি 10 ভিত্তিক লক অপারেটরকে কাজ করায় তাহলে কিন্তু এর মানটা কিন্তু পাচ্ছে হচ্ছে 4। কিন্তু এটার কিন্তু এমনি যে 10 ভিত্তিক যে লক আছে এটার কিন্তু নিজস্ব কিন্তু কোনো মান নাই বা ভ্যালু নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে কি অপারেট করছে করে কিন্তু হচ্ছে এই মানটা পাইছি 4, সেজন্য কিন্তু এটা একটা কিন্তু হচ্ছে কি অপারেটর, ঠিক আছে। তারপরে আমি যদি বলি যে 3 প্লাস হচ্ছে কি 3, তাহলে ইকুয়াল টু কত হবে 6 হবে, ঠিক আছে। তাহলে 3 + 3 ইকুয়াল টু যখন 6 হবে তাহলে দেখো এখানে কিন্তু এই যে 0 প্লাসটা আছে এই প্লাসের কিন্তু নিজস্ব কোনো মান নাই, কিন্তু এখানে দেখো দুইটাকে কিন্তু যোগ করছে। আমি যদি বলি হচ্ছে যোগ, এই যোগের কিন্তু তেমন কোনো কিছু মানই নাই, কিন্তু এখানে দেখো 3 লিখছি এ পাশে 3 লিখছি তাহলে কিন্তু এই দুইটা যোগ করে কিন্তু 6 হয়েছে। তার মানে এই মানের কিন্তু পরিবর্তন করছে, কিন্তু এটার কিন্তু অর্থাৎ এই প্লাস বা যোগের কিন্তু নিজস্ব কোনো কিন্তু মান নেই, সেজন্য এটা কি হবে একটা হচ্ছে কি অপারেটর হবে। তো এখানে কিন্তু প্লাসও কিন্তু একটা অপারেটর, ঠিক আছে। তো সাইন, কস, ট্যান, প্লাস, মাইনাস এগুলো যে অপারেটর আছে এই অপারেটরগুলো আমরা পরিচিত হলাম। আজকে আমরা নতুন একটা অপারেটরের সাথে পরিচিত হবে, এর আগে আমরা নাম শুনেছি কিন্তু নতুনই বলা যাবে, একটা অপারেটরের সাথে পরিচিত হবে। এরকম সাইন, তারপর কস, তারপর হচ্ছে কি প্লাস মাইনাস এগুলো যে অপারেটর, এরকম আরও একটা অপারেটর আছে সেটা হচ্ছে কি তার নাম হচ্ছে কি লিমিট অপারেটর, লিমিট অপারেটর, ঠিক আছে। তো এরকম একটা হচ্ছে অপারেটর হচ্ছে কি লিমিট অপারেটর। তো এটাকে লিমিট অপারেটরকে অনেক সময় হচ্ছে কি লিমিট দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ LIM দ্বারা প্রকাশ করা হয়, আবার হচ্ছে কি কিংবা হচ্ছে LT দ্বারাও কিন্তু হচ্ছে প্রকাশ করা হয়। সো তোমরা যেখানে দেখবা যে LIM দেওয়া আছে তার মানে সেটা মানে কি বুঝবা, এখানে হচ্ছে কি এটা হচ্ছে লিমিট অপারেটর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি লিমিট অপারেটর। কিংবা LT যখন দেখবা তাহলে এটা মানে কিন্তু হচ্ছে বুঝে নিবা এটা হচ্ছে কি একটা হচ্ছে কি লিমিট অপারেটর, ঠিক আছে। তো এই লিমিট অপারেটরের কাজটা কি, এই লিমিট অপারেটরের কাজটা বুঝতে হলে আমাদের হচ্ছে আগে একটা বেসিক বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কি এখানে দেখো আমি বললাম যে x² মাইনাস হচ্ছে কি 9 ডিভাইডেড x মাইনাস হচ্ছে কি 3। তাহলে যদি x ইকুয়াল টু যদি আমি হচ্ছে 3 ধরি তাহলে লিখতে পারি যে তবে মান কত, ঠিক আছে। তাহলে আমি একটা প্রশ্ন করলাম যে x এর মান যদি 3 হয় তাহলে এটার হচ্ছে মান কত, তাহলে এটার মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটার মান আমরা কিভাবে বের করব, দেখো এখানে x এর মান কি 3 বসবে, তার মানে এখানে যেখানে x আছে তার মান যদি 3 বসাই এর উপর 3 এর উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম x এর মান বসানোর পর, এরপর -9 আছে 9 দিলাম ডিভাইডেড এখানে x এর মান 3 বসাতে হবে তাহলে 3 বসালাম, এরপর -3 আছে 3 দিলাম, দেওয়ার পর এখন দেখো কি হচ্ছে এখানে কাজটা কি হচ্ছে, এখানে 3 এর উপর স্কোয়ার করলে 9 হচ্ছে, এখানে -9 আছে, এরপর 3 - 3 আছে, তাহলে এটা ইকুয়াল টু 9 থেকে যদি 9 হচ্ছে বিয়োগ দেই তাহলে কি পাচ্ছি আমরা এখানে 0 পাচ্ছি, এরপর 3 থেকে যদি 3 বিয়োগ দেই এখানে কিন্তু আমরা 0 পাচ্ছি, ঠিক আছে। আমরা হচ্ছে লিমিট অপারেটরের কাজটা কি এটা কিন্তু বোঝার চেষ্টা করতেছি, তার আগে এই বিষয়টা আমাদের জানা জরুরি। তাহলে দেখো 9 + 9 9 - 9 3 - 3 এটা করে 0 হইলো উপরে নিচে হইলে 0, তাহলে এই দুইটাকে কি আমরা হচ্ছে ঘ্যাস করে কেটে দিতে পারি, কেটে দেখি ইকুয়াল টু 1 লিখতে পারি, এটা কিন্তু আমরা কখনোই লিখতে পারবো না, কারণ 0/0 এটা কিন্তু হচ্ছে আনডিফাইন্ড হয়ে যায়, তাহলে এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কি আনডিফাইন্ড, তাহলে এটা কিন্তু হচ্ছে আনডিফাইন্ড বা হচ্ছে কি অনির্ণয় হয়ে যাবে, অনির্ণয়, ঠিক আছে। তাহলে আনডিফাইন্ড বা হচ্ছে কি অনির্ণয় কিন্তু এটা হয়ে যাবে, তাহলে 0/0 যদি দিই তাহলে এটা যে আছে যে x = 3 হয় তাহলে তবে এটা হচ্ছে কি মানটা বের করো, তাহলে দেখো 3 যখন আমরা মানটা বসালাম তখন কিন্তু 0/0 হলো, কিন্তু আমরা কিন্তু এখানে কেটে দিতে পারবো না, 0 উপরে যদি থাকে নিচেও যদি থাকে তাহলে আমরা কিন্তু কেটে দিয়ে আমরা কিন্তু 1 লিখতে পারবো না, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো হচ্ছে ওপরে আছে হচ্ছে 9 নিচে আছে 9 আছে, তাহলে এই দুইটা কেটে দিয়ে আমরা কিন্তু অনেক সময় 1 লিখি, ঠিক আছে, ভাগ করে। কিন্তু এখানে 0/0 যখন থাকবে তখন কিন্তু আমরা কেটে দিয়ে 1 লিখতে পারবো না এখানে, কারণ 0/0 এটা হচ্ছে কি আনডিফাইন্ড বা হচ্ছে কি অনির্ণয়, ঠিক আছে।
তো এটা হচ্ছে একটু বোঝার বিষয় আছে, এই 0/0 এটা কিন্তু একটু পরেই কাজে লাগবে। সো তোমরা একটু বুঝে রাখো, 0/0 যখন হবে তখন কিন্তু আনডিফাইন্ড বা হচ্ছে কি অনির্ণয় হয়ে যাবে, যেটা আমরা লিখতে পারবো না। কিন্তু অন্য কোনো মান থাকলে কিন্তু, যেমন 2 যদি 2 থাকে আমরা কাটাকাটি করে এখানে 1 লিখতে পারবো। কিন্তু 0/0 যখন থাকবে তখন কিন্তু আনডিফাইন্ড বা হচ্ছে কি অনির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা এখানে x=3 বসাই, এটা পাইলাম। এখন আমরা এটার উপর কি লিমিট অপারেটর কাজ করাবো। তো চলো এখন আমরা পরবর্তীতে দেখি। তাহলে দেখো এখানে যদি আমরা হচ্ছে লিমিট অপারেটরকে যদি কাজ করে, তাহলে এখানে আমরা লিমিট অপারেটরকে কাজ করালাম। তাহলে x → দিলাম হচ্ছে কি 3 দিলাম। ঠিক আছে, যেহেতু ওখানে আগের পেজে হচ্ছে x=3 বলছিল, তো সেটা কিন্তু হচ্ছে অনির্ণয় হয়ে গেছে। কিন্তু এখন যখন আমরা হচ্ছে লিমিট অপারেটরকে কাজ করাবো তখন x → কি 3 হয়ে গেল। যেমন দেখো এখানে হচ্ছে কি লিমিট দিলাম, তাহলে এখানে একটা ফাঁকা বক্স থাকবে, এখানে একটা ফাঁকা বক্স থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু ছোটবেলায় যখন পড়তাম তখন কিন্তু দেখতাম যে 2 প্লাস ফাঁকা বক্স সমান সমান কত 5 দেওয়া আছে। তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। সো এরকমই হচ্ছে দুইটা হচ্ছে লিমিটের নিচে এবং হচ্ছে সাথে হচ্ছে ফাঁকা ঘর থাকবে। তাহলে এখানে কি হবে, এই লিমিটের নিচে যেটা আছে এখানে বসবে হচ্ছে স্বাধীন চলকের সীমাস্ত মান, স্বাধীন চলকের সীমাস্থ মান বা বা হচ্ছে কি নিকটতর মান বসবে, নিকটতর মান বসবে। ঠিক আছে, তো এটাকে আমরা হচ্ছে সংক্ষেপে বলতে পারি হচ্ছে কি টেন্স টু, যেটা এই যে এখানে বসছে। আর এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে কি অধীন চলক, এখানে বসবে হচ্ছে কি অধীন চলক। তো এখানে একটু মনোযোগ দাও, খুবই কিন্তু মজার একটা বিষয় আছে। তো এখানে কি বসবে, সোজা কথা টেন্স টু বসবে, আর এখানে কি বসবে অধীন চলক বসবে। সো দেখো লিমিটের নিচে এখানে কিন্তু টেন্স টু এর মান বসছে x → 3। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি, দেখো এখানে আমরা লিমিট অপারেটরকে কাজ করাচ্ছি। তাহলে লিমিট x → কত 3, এরপর হচ্ছে কি x², এখানে আসে হচ্ছে 9। তাহলে 9কে আমরা কিন্তু 3² উপর করতে পারি, অর্থাৎ 3² করলে কিন্তু 9 হয়। তাহলে কি 9কে ভেঙে আমরা কি এখানে 3 উপর স্কোয়ার করতে পারি। তাহলে 3 উপর যদি স্কোয়ার করি তাহলে এখানে a² - b² এর সূত্রতে পড়তেছে। তাহলে a² - b² এর সূত্র কি a + b ইন্টু হচ্ছে কি a মাইনাস হচ্ছে কি b, আর এই নিচে থাকলে হচ্ছে কি x - 3, x - 3টাই কিন্তু আমরা এখানে লিখে দিলাম। তো এখন দেখো এখন কিন্তু আমরা হচ্ছে এখানে কিন্তু x - 3 উপরে আছে, x - 3 নিচে আছে। তো এখানে কিন্তু আমরা এখানে ঘ্যাস করে কাটতে চাই, আমরা কিন্তু কেটেও দেই। যখন আমরা অনার্স লেভেলে ম্যাথটা করি আমরা কিন্তু কেটেও দেই কিন্তু ঘ্যাস করে। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখবে যে x এর মান যদি 3 হয় তাহলে ওপরে এখানে কিন্তু 0 হচ্ছে, আর এখানে যদি x এর মান 3 হয় এখানে কিন্তু 0 হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু 0 কিন্তু কাটতে পারি। এর আগে কিন্তু আমরা দেখলাম 0/0 কিন্তু কাটতে পারি না, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি অনির্ণয় হয়ে যায় বা হচ্ছে কি আনডিফাইন্ড হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু এই দুইটা কিন্তু আমরা কেটে দিলাম। তাহলে দেখো তো একটু চিন্তা করে, x এর মান 3 হলে এখানে x এর মান 3 হলে এখানে কিন্তু 0/0 কাটা হচ্ছে। কিন্তু এখানে কি করতে হবে, আমরা যখন কেটে দেব এখানে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে x এর মান কখন এটা 3 হওয়া যাবে না, এই শর্তে কিন্তু আমরা এটা কাটতে পারবো। ঠিক আছে, তো আমরা যখনই এটা কাটবো তখন কিন্তু এটা লিখতে হবে যে x এর মান 3 হওয়া যাবে না। কিন্তু আমার এই লাইনের মধ্যেই কিন্তু বলা আছে যে x এর মান 3 হওয়া যাবে না। ঠিক আছে, তো সেজন্য আমাদের এটা লেখার কিন্তু প্রয়োজন নাই। একটু চিন্তা করে দেখো তো এখানে কোথায় লেখা আছে যে x এর মান 3 হওয়া যাবে না, একটু ভাবো তো তোমরা। এই যে এখানে কিন্তু লেখা আছে x → 3, এখানে দেওয়া আছে x → 3। তার মানে কি আমি বলছিলাম কিন্তু x এর মান কখনোই 3 হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু x এর মান 3 হবে না, এটা কিন্তু এখানেই বলে দিচ্ছে। সো আমাদের এখানে ডান পাশে আলাদা করে লেখার দরকার নেই যে x এর মান ≠ 3, অর্থাৎ x এর মান 3 হওয়া যাবে না। কারণ x এর মান 3 হলে কিন্তু 0/0 কাটতেছি, আমরা 0 কাটতেছি, যেটা কখনোই সম্ভব নয়। আনডিফাইন্ড একটু আগে আমি দেখালাম। তো এখানে কিন্তু x → 0 দ্বারা বোঝাই দিয়েছে x এর মান কখনোই কিন্তু 3 হবে না। 3 এর কাছাকাছি সকল মান হবে কিন্তু 3 হবে না, যেটা আমি একটু আগে কি আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের লেখার প্রয়োজন নেই, এই দুইটাকে আমরা হচ্ছে কেটে দিলাম। এই যে এই শর্তে x → 3 এই শর্তে কিন্তু আমরা হচ্ছে এই দুইটাকে হচ্ছে কেটে দিলাম। এখন কেটে দেওয়ার পর এখানে ইকুয়াল টু লিমিট
এক্স ট্যাংস টু 3, এরপর থাকলো কি এক্স প্লাস 3, এক্স প্লাস হচ্ছে কি 3 থাকলো। ঠিক আছে, তাহলে দেখো এখন এক্স এর মান 3 হওয়া যাবে না, কিন্তু হচ্ছে 3 এর কাছাকাছি সকল মান হবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, এক্স এর মান 3 এর কাছাকাছি সকল মান হবে, তার মানে এক্স এর মান যদি 2.9999999 আমি দেখালাম, এটা যদি ধরি, তার মানে দেখো এটা প্লাস হচ্ছে এক্স এর মান বসালাম 2.999 এরকম বসালাম, এরপর যোগ আছে 3, তাহলে 3 দিলাম। তাহলে দেখো তো এই মানটা 6 এর খুবই কাছাকাছি আসে না, 6 এর কিন্তু কাছাকাছি আসে। কিংবা এক্স এর মান যদি আমি হচ্ছে 3.0000001 দেই, এরপর হচ্ছে প্লাস হচ্ছে 3 আছে, প্লাস 3 যদি দেই, তাহলে এই মানটার কিন্তু 6 এর খুবই খুবই কাছাকাছি মান। ঠিক আছে, তো আমরা কি করি, এখানে একদম হচ্ছে ডিরেক্ট হচ্ছে কি 6 লিখে দিই। ঠিক আছে, এখানে হচ্ছে কিন্তু 6 লিখে দিই, তাহলে এখানে কিন্তু লিমিট এক্স টাইমস টু 3 আর লেখার প্রয়োজন নেই, এখানে কিন্তু আমরা এখান থেকে কিন্তু ডিরেক্ট হচ্ছে 6 লিখে দিই। কিন্তু 6 লিখে দেয় ঠিক আছে, কিন্তু এর মাঝখানে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেল, যে এক্স এর মান 3 বসানো যাবে না, কিন্তু 3 এর কাছাকাছি সমস্ত মান, তাহলে সমস্ত মান এখানে দেখো 2.9999 এরকম একটা মান দিয়ে 3 কে যোগ দিলে কিন্তু 6 এর খুবই কাছাকাছি মান আসে, সেজন্য ডাইরেক্ট আমরা এখান থেকে কি করি 6 কিন্তু লিখে দিই। ঠিক আছে, কিন্তু এর ভিতরে কিন্তু অনেকগুলো কাহিনী ঘটে গেছে, যেটা তোমাদেরকে আমি হচ্ছে কি দেখালাম। তো এটা কি 6 কিন্তু এটা হচ্ছে কি এক্স্যাক্টলি কিন্তু মান না, 6 কিন্তু এটা এক্স্যাক্টলি মান না, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে কিন্তু আমরা হচ্ছে বলতে পারি লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু বা হচ্ছে কি সীমাস্থ মান। ঠিক আছে, এই 6 কে কিন্তু আমরা হচ্ছে কি একদমই এক্স্যাক্টলি মান বলতে পারি না, এটাকে বলি আমরা হচ্ছে কি লিমিটিং ভ্যালু বা হচ্ছে কি সীমাস্থ মান। দেখো আগে কিন্তু আমরা হচ্ছে কি এক্স এর মান 3 বসায় কিন্তু হচ্ছে মান কিন্তু বের করতে পারছিলাম না, হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি কত ছিল 9 ছিল, এক্স মাইনাস 3 ছিল, এটার মানে এক্স এর মান 3 বসায় কিন্তু আমরা মান বের করতে পারছিলাম না, 0/0 ছিল, আনডিফাইন্ড কিন্তু আসছিল বা হচ্ছে অনির্ণয় আসছিল। কিন্তু যখন লিমিট ভ্যালুটাকে আমরা কাজ করালাম, লিমিটটাকে আমরা এখানে অপারেটর হিসেবে কাজ করালাম, তখন কিন্তু আমরা লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান কিন্তু পেয়ে গেলাম হচ্ছে 6, অর্থাৎ 6 এর খুবই নিকটবর্তী মান কিন্তু আমরা হচ্ছে পেয়ে গেছি, অর্থাৎ এটাকে আমরা 6ই বলতে পারি, 6 বলে থাকি। ঠিক আছে, তাহলে এরপরে দেখো আমরা যদি হচ্ছে একটা হচ্ছে ফাংশন লিখি, যে হচ্ছে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু কি এক্স স্কোয়ার, এই একটা ফাংশন লিখলাম। ঠিক আছে, তো এখন আমি কি করব, এক্স এর মান এখানে কি ডেল এক্স প্লাস ডেল এক্স লিখবো, তাহলে এফ অফ এখানে এক্স প্লাস হচ্ছে কি ডেল এক্সটা লিখে দিলাম। ঠিক আছে, এরপর ইকুয়াল টু এখানে এক্স এর মান কি ডেল এক্স প্লাস ডেল এক্স বসেছে, এখানেও কি তাহলে এক্স প্লাস হচ্ছে কি ডেল এক্সটাকে কি বসায় দেব। ঠিক আছে, বসানোর পর তাহলে এখানে এক্স এর মান পরিবর্তন হলো, ওয়াই ইকুয়াল টু আগে ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মান এখানে পরিবর্তন হলো, তাহলে কিন্তু এখানে দেখো ওয়াই এর মানটাও কিন্তু পরিবর্তন হবে, সেটা হচ্ছে কি ওয়াই ড্যাশটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ওয়াই এক্স এর মান যেহেতু পরিবর্তন করে ফেলছি, ওয়াই এর মানটাও কিন্তু হচ্ছে পরিবর্তন হয়ে গেল, তাহলে ওয়াই এর মান কতটুকু পরিবর্তন হলো, এটা আমরা কিভাবে বের করব, এটা আমরা বের করব হচ্ছে ডেল ওয়াই দ্বারা, যে ওয়াই এর মান কতটুকু পরিবর্তন হয়েছে এটা আমরা ডেল ওয়াই দ্বারা হচ্ছে কি বের করতে পারবো। তাহলে ডেল ওয়াই সমান কি হবে, ওয়াই এর হচ্ছে কি শেষ মান অর্থাৎ ওয়াই ড্যাশ মাইনাস হচ্ছে কি ওয়াই এর হচ্ছে আদি মান অর্থাৎ হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর হচ্ছে শেষ মান কি ছিল, ওয়াই এর শেষ মান কিন্তু ছিল এইটা, যে এক্স প্লাস ডেল এক্স এর উপর কি হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ডেল এক্স এর উপর কি হোল স্কোয়ার, এরপর মাইনাস হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর আদি মান হচ্ছে কি ওয়াই এর আদি মান কিন্তু ছিল হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ারটা বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ডেল ওয়াই কতটুকু পরিবর্তন হয়েছে অর্থাৎ ওয়াই এর মান কতটুকু পরিবর্তন হয়েছে এটা কিন্তু আমরা হচ্ছে পেয়ে গেলাম। তো এখন এখান থেকে আমরা ডেল এক্স এর মান কতটুকু পরিবর্তন হয়েছে এটা যদি বের করতে চাই, তাহলে হচ্ছে কি করতে হবে, এক্স এর হচ্ছে কি শেষ মান বিয়োগ হচ্ছে এক্স এর হচ্ছে কি আদি মান দিতে হবে, তাহলে এক্স এর শেষ মান হচ্ছে কি এক্স প্লাস ডেল এক্স, তাহলে এক্স প্লাস হচ্ছে কি ডেল এক্স, এরপর হচ্ছে এক্স এর আদি মান বিয়োগ হচ্ছে এক্স এর আদি মান কত এক্স, তাহলে এখানে দেখো এই যে এক্স হচ্ছে প্লাসের আর এক্স হচ্ছে মাইনাসের, এই দুইটা কাটাকাটি করে এখানে শুধু হচ্ছে কি থাকলো ডেল এক্স কিন্তু থাকলো। ঠিক আছে, তাহলে ডেল এক্স এক্স এর কতটুকু পরিবর্তন হয়েছে ডেল এক্স পরিমাণ পরিবর্তন হয়েছে, আর ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়েছে এই যে এইটুকু হচ্ছে পরিবর্তন হয়েছে। ঠিক আছে,
তো এখন আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার এটা কিভাবে বের করব, যখন আমরা ডেল ওয়াই ডিভাইডেড হচ্ছে কি ডেল এক্স করব, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কতটুকু এটা কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, কিন্তু এখানে ডেল এক্স এর কোনো কিন্তু হচ্ছে লিমিট নাই, বুঝতে পারছো? তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর হচ্ছে কি পরিবর্তনের হার। ঠিক আছে, তাহলে এখানে ডেল এক্স এর হচ্ছে কোনো কিন্তু লিমিট নাই। তাহলে আমরা যদি হচ্ছে লিমিট অপারেটরকে কাজ করে তাহলে কি রকম হবে, এখান থেকে দেখো, এই যে এখান থেকে যেখানে আমরা লিখলাম যে লিমিট, এখানে ডেল এক্স ট্যাঙ্কস টু 0 দিলাম। ঠিক আছে, ডেল এক্স ট্যাঙ্কস টু 0 দিলাম, এরপর ডেল ওয়াই এখানে ডেল এক্স দিলাম। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটা আমরা হচ্ছে কি বের করবো এখান থেকে। তাহলে ডেল এক্স এর এখন কিন্তু লিমিট আমরা পাইলাম হচ্ছে কি ডেল এক্স ট্যাঙ্কস হচ্ছে 0। তাহলে ডেল এক্স ট্যাঙ্কস টু 0 ধরে আমরা যদি করি তাহলে এখানে দেখো লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু কি 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে ডেল ওয়াই এর মানটা আমাদের বসাতে হবে। ডেল ওয়াই এর মান এখানে কি পাইছি, এখানে কিন্তু ডেল ওয়াই এর মানটা পাইছি হচ্ছে এক্স প্লাস ডেল এক্স এর উপর হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ডেল এক্স এর উপর কি হোল স্কোয়ার, এরপর মাইনাস হচ্ছে কি এক্স স্কোয়ার। এটা আমরা ডেল ওয়াই এর মানটা বসালাম। এরপর ডেল এক্স এর মানটা এখানে কত পাইছি, ডেল এক্স পাইছি। তাহলে ডেল এক্সটাকে কিন্তু এখানে হচ্ছে আমরা হচ্ছে বসাইলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে সূত্রতে বসাইতে পারি। তাহলে সূত্রতে কিভাবে বসাইতে পারি, দেখো এখানে লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু হচ্ছে কি 0, এরপর এটা যদি এ ধরি এটা ধরি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারে কিন্তু সূত্রতে পড়তেছে। তাহলে আমরা সূত্রটা কি জানি লিখি, এ স্কোয়ার প্লাস হচ্ছে 2a বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, অর্থাৎ হচ্ছে ডেল এক্স এর উপর কি হোল স্কোয়ার। এরপর এখানে মাইনাস হচ্ছে কি এক্স স্কোয়ার আসলে এক্স স্কোয়ারকে আমরা হচ্ছে কি দিয়ে দিলাম। ঠিক আছে, আর নিচে ডেল এক্স আছে, ডেল এক্সটা কি আমরা হচ্ছে লিখে দিলাম। তাহলে এখানে দেখো তো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কিন্তু হচ্ছে কেটে যাচ্ছে। ঠিক আছে, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যেহেতু কেটে গেল, কেটে যাওয়ার পর এখানে কি থাকতেছে, এখানে কিন্তু থাকতেছে হচ্ছে কি লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু কি 0, এখান থেকে 2x ডেল এক্স থাকতেছে, ডেল এক্স কি হোল স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, তো এখান থেকে দুইটাতেই দেখতে পাচ্ছি ডেল এক্স আছে, তাহলে দুইটা থেকে কিন্তু আমরা হচ্ছে কি ডেল এক্সটা কমন নিতে পারি। কমন নিতে পারি না, তাহলে এখানে দেখো এখান থেকে যে আমরা ডেল এক্স কমন নেই তাহলে এখানে থাকতেছে 2x, তাহলে 2xটা এখানে থাকলো। এরপর এখানে কি থাকলো ডেল এক্স হোল স্কোয়ার আছে, তার মানে দুইটা ডেল এক্স আছে, একটা ডেল এক্স কমন নিলে তাহলে কি থাকতেছে ডেল এক্স থাকতেছে। তাহলে আমরা লিখে দিলাম। এরপর নিচে আছে কি ডেল এক্স, এই যে ডেল এক্স আছে, ডেল এক্সটাকে কিন্তু আমরা হচ্ছে কি করলাম, এখানে ডেল এক্সটাকে কিন্তু আমরা হচ্ছে লিখে দিলাম। ঠিক আছে, তো এরপর আমরা কি করব দেখো, এরপর আমরা হচ্ছে এই যে ডেল এক্স যে এখানে আছে ডেল এক্স আর ডেল এক্স কেটে দিলাম, কিন্তু এই ডেল এক্স কেটে দিলাম, এখানে কিন্তু একটা কাহিনী ঘটছে। ডেল এক্স যদি হচ্ছে কি এখানে কাহিনীটা কি, ডেল এক্স ইকুয়াল টু কখনোই কিন্তু 0 হওয়া যাবে না, এই শর্তে কিন্তু আমরা এখানে কেটে দিলাম। তো ডেল এক্স কখনোই 0 হওয়া যাবে না, এই শর্ত কোথায় দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হচ্ছে ডেল এক্স ট্যাঙ্কস টু যে 0 দেওয়া আছে, এই ডেল এক্স ট্যাঙ্কস টু হচ্ছে কি 0-র মাধ্যমে কি এখানে বুঝাইছে যে এক্স এর মান কি, ডেল এক্স এর মান কি 0 হবে না। তো এই শর্তে কিন্তু আমরা হচ্ছে এখানে হচ্ছে কি কাটাকাটি করছি। ঠিক আছে, তো এখন আমার হচ্ছে এই পেজে যেহেতু জায়গা নেই, আমি এটা হচ্ছে কি পরবর্তী পেজে লিখবো। তো পরবর্তী পেজে এটা হচ্ছে আমরা কিভাবে লিখবো, দেখো লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু হচ্ছে 0, এরপর হচ্ছে এখানে আছে কি 2x প্লাস ডেল এক্স, তাহলে এই যে 2x প্লাস হচ্ছে কি ডেল এক্স আছে, এই 2x প্লাস ডেল এক্স এটা হচ্ছে এইটুকু থাকবে, এটা আমরা হচ্ছে কি পরবর্তী পেজে লিখবো। তো এই পেজে আমার জায়গা নেই দেখে আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখো লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু 0, 2x প্লাস ডেল এক্স আছে এখানে কাটাকাটি করার পর, তাহলে এটাই আমরা হচ্ছে পরবর্তী পেজে লিখবো। তো চলো আমরা পরবর্তী পেজে চলে যাই। তাহলে দেখো এখন আমরা হচ্ছে আগের পেজের শেষের লাইনটা এখানে লিখলাম, লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু 0, এরপর হচ্ছে কি 2x প্লাস ডেল এক্স। ঠিক আছে, তো এখানে 2x কিন্তু অনেক বড় একটা মান, এটাকে আমরা হচ্ছে কি সাগর কল্পনা করতে পারি, সাগর। ঠিক আছে, তাহলে আর এখানে কি ডেল এক্স এর পরিবর্তন কি শূন্যের কাছাকাছি, তাহলে এখানে ডেল এক্স এর পরিবর্তন কিন্তু খুবই সামান্য, যেটা আমরা হচ্ছে নিউটনকে যে প্রশ্ন করা হয়েছিল ডেল এক্সটা যে পরিবর্তন হয়েছে এটা কতটুকু পরিবর্তন, তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে যতটুকু আমরা ভাবতে পারি তার থেকেও ক্ষুদ্র মান কিন্তু, তাহলে এটা কিন্তু খুবই 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 ছোট একটা মান।
ঠিক আছে, তাহলে এটাকে আমরা হচ্ছে 1 গ্লাস পানির সাথে কিন্তু তুলনা করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে 2x অনেক বড় একটা মান, এটাকে সাগরের সাথে তুলনা করতে পারি, এবং ডেল এক্স এটা খুবই ক্ষুদ্র একটা পরিবর্তন, যেটা আমরা এর আগেও দেখেছি। তো এটাকে আমরা 1 গ্লাস পানির সাথে তুলনা করতে পারি। তাহলে দেখো তো, আমরা সাগরের ভিতরে যদি 1 গ্লাস পানিকে আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু এই সাগরের উচ্চতার কোনো পরিবর্তন হবে? কিংবা সাগর থেকে যদি আমরা 1 গ্লাস পানিকে তুলে নিই, সাগরের কোনো উচ্চতার পরিবর্তন হবে? কোনো কিন্তু উচ্চতার পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে এই দিকটা মাথায় রেখে, এটা যেহেতু খুবই খুবই সূক্ষ্ম বা ক্ষুদ্র একটা পরিবর্তন, তো এটাকে আমরা হচ্ছে ডিরেক্ট লিখতে পারি এইভাবে, হচ্ছে কি 2x। ঠিক আছে, তাহলে এই যে সাগর, এটাকে কল্পনা করলাম, এটার সাথে এই 1 গ্লাস পানি যোগ করলে বা বিয়োগ করলে তেমন কোনো কিন্তু পরিবর্তনই হয় না। সেজন্য এটাকে আমরা ডিরেক্ট লিখি যে হচ্ছে কি 2x। তাহলে এখন আমরা পুরো বিষয়টা সামারি করি। তাহলে এখানে আমরা কি করলাম? আমরা করলাম y ইকুয়াল টু এফ অফ এক্স, এরপর হচ্ছে কি এক্স স্কোয়ারে একটা ফাংশন নিছিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে কি ডেল ওয়াই বা হচ্ছে কি ডেল এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করছি। ওয়াই এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করার পর এর ওপর লিমিট অপারেটরকে কাজ করাইছি, ডেল এক্স থ্যাঙ্কস টু কি 0। এই লিমিট অপারেটরকে কাজ করানোর পর এই শর্তে, এই যে এই শর্তে কিন্তু আমরা হচ্ছে মান পাইছি হচ্ছে কি 2x। তখন কিন্তু এই মানটা আসছে হচ্ছে কি 2x, অর্থাৎ y ইকুয়াল টু এফ অফ এক্স, এক্স স্কোয়ার এই ফাংশনে এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তনের হার হচ্ছে কি এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এই অনুপাতে নিলে আমরা কিন্তু হচ্ছে পাবো হচ্ছে কি 2x কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে এই যে আমরা করলাম যে লিমিট, আমি অন্য কালার কালিতে লিখতেছি, লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু 0, এরপর হচ্ছে কি ডেল ওয়াই, এখানে কি ডেল এক্স। তাহলে এই যে বড় একটা মানটা আমরা, এটা যে আমরা পাইলাম, এটা কিন্তু আমরা এত বড় আকারে না লিখে এটাকে কিন্তু আমরা হচ্ছে ছোট আকারে লিখতে পারি। সেটা হচ্ছে কি, আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে ডি ডি এক্স অফ ওয়াই, এভাবে কিন্তু আমরা হচ্ছে লিখতে পারি। তাহলে এই যে মানটা আছে, এটাকে আমরা কি বলবো, ডি ডি এক্স অফ হচ্ছে ওয়াই। তাহলে এই যে লিমিট ডেল এক্স ট্যাঙ্কস টু হচ্ছে কি 0, তাহলে এখানে ওপরে ডেল ওয়াই নিচে ডেল এক্স, তাহলে এই পুরোটা অর্থাৎ হচ্ছে কি এই যে এই পুরোটা, এই বড় একটা বিষয়টাকে আমরা কিন্তু এইভাবে কিন্তু ছোট আকারে লিখতে পারি, ডি ডি এক্স অফ হচ্ছে কি ওয়াই। তাহলে এই ডি ডি এক্স অফ ওয়াই, অর্থাৎ এই ডি ডি এক্সকে আমরা কিন্তু বলতে পারি যে ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল কি অপারেটর। তাহলে এটাকে আমরা কিন্তু বলতে পারি হচ্ছে কি ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে, এই যে ডি ডি এক্সকে আমরা বলতে পারি ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে এখানে এইটা সমানো যা, এইটা সমানো কিন্তু তাই। তাহলে এই ডি ডি এক্স অফ ওয়াইকে, অর্থাৎ এই ডি ডি এক্স অফ ওয়াইকে অনেক বইয়ে কিন্তু এইভাবেও লেখা থাকে, এভাবে কিন্তু হচ্ছে কি লেখা থাকে, এখানে এক্স হবে, এভাবে কিন্তু হচ্ছে লেখা থাকে। আমি কেটে দিয়ে লিখতেছি একবারে, এভাবে কিন্তু হচ্ছে কি লেখা থাকে, এই ডি ডি এক্স অফ ওয়াইকে কিন্তু এভাবে লেখা থাকে। কিন্তু এভাবে লেখা থাকে বলেই কিন্তু আমরা হচ্ছে এটাকে লব এবং হচ্ছে এটাকে হচ্ছে কিন্তু হর কল্পনা করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটাকেও কিন্তু পড়তে হবে কি, এটাকে এভাবে লব এবং হর এভাবে কিন্তু চিন্তা করা যাবে না। তাহলে এই যে ডি ডি এক্স অফ হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু আমরা হচ্ছে কি এভাবে হচ্ছে কি লিখতে পারি, কিংবা এই দুইটা বিষয়কে এভাবে লিখতে পারি। এই বড় আকার না লিখে আমরা কিন্তু এই দুই ভাবের যে কোনো একভাবে কিন্তু হচ্ছে লিখতে পারি। তাহলে এটাকে হচ্ছে পড়া হয়, এটাকে এই দুইটাকে পড়া হয় হচ্ছে কি ডি ডিএক্স অফ হচ্ছে কি ওয়াই। তাহলে এইভাবে কিন্তু হচ্ছে কি পড়া হয়। ঠিক আছে, যে ডি ডি এক্স অফ ওয়াই, তো এটাকে লব এবার এটাকে হর এভাবে কিন্তু কল্পনা করতে পারবো না আমরা। তো এখন আমরা এই যে লিমিট ধরে আমরা অন্তরীকরণ করলাম, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে কি অন্তরীকরণ। তাহলে এই যে এত চড়াই উতরাই পার হয়ে আসে আমরা কিন্তু মূল নিয়মে অন্তরীকরণ কিন্তু করে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখলাম যে লিমিট, তাহলে ডেল এক্স
ট্যাঙ্কস টু হচ্ছে কি 0, এরপর কি এখানে ডেল ওয়াই ডেল এক্স, এখানে এটা ইকুয়াল টু ডিএক্স অফ হচ্ছে ওয়াই, এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এক্স অফ হচ্ছে কি ওয়াই, তো এখানে ডিডিএক্স অর্থাৎ হচ্ছে ডিডিএক্স, এরপর কি এখানে এক্স স্কোয়ার দিলাম অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তো এটা ইকুয়াল টু ডিরেক্ট যদি আমরা করি তাহলে কিন্তু আসে হচ্ছে কি 2x কিন্তু আসে। তো আমরা যখন অনার্স লেভেলে পড়ি বা হচ্ছে কি ইন্টারমিডিয়েটে পড়ি, অনেক শিক্ষক বা যে অনেকেই কিন্তু বলে এখান থেকে কিন্তু হচ্ছে অঙ্কটা করা শুরু করে যে ডিডিএক্স এক্স স্কোয়ার, এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু 2x হয়, অর্থাৎ হচ্ছে কি পাওয়ারটা সামনে আসে এবং হচ্ছে কি উপরের পাওয়ার 1 কি কমে যায়, তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে শুরু করে দেয়। কিন্তু এর আগে দেখেন যে কত আলোচনা হচ্ছে কি আমাদের হচ্ছে অনেকের অজানা রয়ে যায়। সো এখন কিন্তু আমরা এত চড়াই উঠে পার হয়ে কিন্তু এখন এখানে আসলাম। ঠিক আছে, তাহলে কি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করে কিন্তু আমরা পাইলাম হচ্ছে এখানে কি 2x। তো এটার হচ্ছে তাৎপর্য কি এই 2x এর, এটা আজকে আমরা আলোচনা করতেছি না। তো আপনাদের একটা আমি হচ্ছে কি হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, এখানে আপনাদের আমি একটা হচ্ছে কি হোমওয়ার্ক দিচ্ছি যে মূল নিয়মে x টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ করো। তাহলে মূল নিয়মে এটা কিন্তু x টু দি পাওয়ার 4 এর হচ্ছে তোমরা হচ্ছে অন্তরীকরণ করবা, যেটা তোমাদেরকে আমি হচ্ছে হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, তো হোমওয়ার্কটা করে অবশ্যই হচ্ছে আমাকে হচ্ছে দিবা বা কমেন্টে জানাবে যে স্যার বা ভাই হচ্ছে কি আমি হচ্ছে হোমওয়ার্কটা করেছি। তো আজকের ক্লাসে আমার হচ্ছে অন্তরীকরণের একদম বেসিক ক্লাস নেওয়ার কথা। তো এক ক্লাসে কিন্তু এই বেসিকটা একদম ক্লিয়ার করা সম্ভব না, তো আমি যতটুকু পারছি একদম খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা যদি আমাকে সাপোর্ট দাও কিংবা যদি কমেন্ট করে জানাও যে ভাইয়া আমার ক্লাসটা অনেক ভালো লেগেছে, আপনি পরবর্তী যে পার্টগুলো আছে এগুলো পার্ট নিয়ে আলোচনা করেন, তো তোমরা যদি ইন্সপায়ারেশন দাও তাহলে কিন্তু আমি পরবর্তী পার্টগুলো কিন্তু করব। ঠিক আছে, তো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। ঠিক আছে, তোমরা যদি হচ্ছে কমেন্টে জানাও যে ভাই ক্লাসটা ভালো লেগেছে তবেই কিন্তু আমি পার্ট 2 আলোচনা করবো। আজকে কিন্তু পার্ট 1 আলোচনা করলাম, আর আমি যখন গ্রুপে পোস্ট দিয়েছিলাম তখনও কিন্তু বলছিলাম যে একটা পার্টে কিন্তু এটা আলোচনা করা সম্ভব না, কারণ এর ভেতরে হিউজ আলোচনা আছে। সো অবশ্যই তোমাদেরকে খাতা কলম নিয়ে কিন্তু আমি বসতে বলছিলাম। তো দেখো কত আলোচনা আছে, এগুলো যদি নোট করো তাহলে কিন্তু অন্তরীকরণ, এরপর হচ্ছে আজকে তো হচ্ছে ইন্টিগ্রেশন সম্পর্কে তেমন আলোচনাই করতে পারলাম না, এমনি শুধু হচ্ছে ধারণা দিয়েছি যে এটা ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে নিতে পারলাম না। সো তোমরা যদি হচ্ছে বলো যে ভাইয়া হচ্ছে এর পরবর্তী ক্লাস নেন তাহলে কিন্তু আমি ক্লাসটা নেব। তো আমি আবার বলতেছি ক্লাসটা কেমন লাগছে, একদম হচ্ছে বেসিক থেকে আলোচনা করা শুরু করেছি আমি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।